এবার বিজেপির অন্দরে ক্ষোভের বিস্ফোরণ। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ প্রকাশ্যে দলের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিলেন। মেদিনীপুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কু ঘোষ জানান, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও তাকে কোনো পদ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, আমাদের মতন যারা স্পষ্ট কথা বলে বাংলার রাজনীতিতে তাদের ইচ্ছে করে সাইড করে রাখা হয়। পাশাপাশি তিনি আরও জানান, দুবার রাজ্য বিজেপিকে দপ্তরে গিয়েও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে পারেননি, যদিও তিনি তখন অফিসেই উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও সাক্ষাৎ করেননি। এই ঘটনায় নিজেকে অপমানিত মনে হওয়ায় তিনি আর রাজ্য দপ্তরে যাননি বলে জানিয়েছেন। রিঙ্কু ঘোষের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এই ঘটনাকে কটাক্ষ করেছে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, বিজেপির ভেতরে এখন অসন্তোষ চরমে পৌঁছেছে। রিঙ্কু মজুমদার ঠিক বলেছেন, যে দলে নিজেদের কর্মী এবং নেতাদের সম্মান দেওয়া হয় না, সেই দল বাংলার মানুষের জন্য কি করবে। একই সঙ্গে আরও দাবি, বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং সেই ছবি প্রকাশ্যে উঠে আসছে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট, বিগ নিউজ। তাতে কিছু যায় আসে না। না, আমাদের যারা সিনিয়র আছে তারা ভাববেন কে উপযুক্ত আছে না আছে, এটা আমার নিজের উপরে ডিপেন্ড করছে না। আমি ইচ্ছে প্রকাশ করতে পারি এতটুকুই। আমার তো বহু বছর ধরে বীজপুরটাই টার্গেট ছিল, বহু বছর মানে বেশ 21 আগে থেকে। তো যেটা যেহেতু ওটা আমার অরিজিন, তখন আমি জানতাম না যে আমার এরকম বিয়ে হতে পারে, মিদনাপুরের সাথে আমার ইন্টারলিঙ্ক হতে পারে, এগুলো তো আনপ্রেডিক্টেবল ছিল। তো সেই সময় বীজপুরটাই জানতাম। আর আমি থাকি নিউ টাউন 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা, কিন্তু সেখানে মানে একটু মুসলিম মেজরিটিজ আছে, ওখানে যেটা চান্সটা একটু কম। তো যেহেতু আমি উইন করতে চাই, ঠিক আছে, মানে এই নয় যে দাঁড়ানোর জন্য দাঁড়ালাম, হেরে গেলাম, কি যায় সেরকম কিছু না। আমি চাই না আমার লাইফে কোনো রকম নেগেটিভ কিছু স্ট্যান্ড করি। লেট হোক, আমি পজিটিভ সবেতেই। এখন দেখা যাক, আমি ভাবলে আর কি হবে। আমি নিজেকে 50-50 রেখেছি, পেতেও পারি, নাও চান্স পেতে পারি। না সেটা আর আমি বলে দেখি যে আদৌ ডিসিশন নেবে কিনা, আমাকে আদৌ অ্যালার্ট করবে কিনা, আগে তো সেই প্রশ্ন। তারপরে তো মানে লোকেশন বা অ্যাসেম্বলি, তো তারপরে সিলেকশন হবে না, মানে ক্যান্ডিডেট হিসেবে আমাকে বিবেচনা করা হবে কিনা। কারণ আমি খুব একটা কি বলবো, এত বছরে তো আমাকে বললাম না, আমাকে পঞ্চায়েতও ভাবেনি, আমি মন্ডলের জিএসও পর্যন্ত আমাকে করেনি, ঠিক আছে। আর আমাদের মতন মানুষদেরকে না রাজনীতিতে ভ্যালু কমই থাকে, কারণ আমরা স্পষ্ট বক্তা, আর আমরা ডিসিশন নেবার ক্ষমতা রাখি, আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ধরনের মানুষের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হোক না কেন, বিশেষ করে বেঙ্গল পলিটিক্সে এই ধরনের মানুষকে একটু সাইডই করা হয়। আর গণতান্ত্রিক অধিকার যদি আমি আমার দলের ভেতরে যদি আমি সোচ্চার হতে না পারি, তাহলে আমি অপোজিশনের সাথে কি করে লড়বো। আমি মনে করি আমি মন খুলে কথা বলবো, তাতে আমাকে কেউ যদি ব্ল্যাকলিস্টেড করে দেয় আমার কিচ্ছু করার নেই, কারণ আমি কোনো ক্রাইম অফেন্স করছি না। আমি পাবলিকের জনহিতে যা ভাবছি করছি, আর আমার ব্যাকহ্যান্ড বলে দেবে যে কখনো কিছু নেগেটিভ কোনো বাজে কাজ করেছি কিনা, কিচ্ছু খুঁজে পাবে না। সুতরাং খুব সেলফ কনসিয়াস থাকি যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। তো এভাবেই নিজেকে এতদিন পর্যন্ত এসেছি। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যে জানতে হয়, অভিনয় জানতে হয়, ম্যানিপুলেশন জানতে হয়, এগুলো আমার ডিকশনারিতে নেই। ওটাই ভয়ের বিষয়। আমাকে যদি আজ 12-13 বছরে যদি একটা মন্ডলে জিএস করার জন্য যদি উপযুক্ত না মনে করে, ঠিক আছে, ছিলাম, মানে আমার কাজের কনসিস্টেন্সির জন্যই হয়তো আমাকে একটু একটু করে মাদারে নিয়েছে, জেলা মাদার থেকে আমাকে রাজ্যে নিয়ে নিল। তারপরে আমার মন্ডল ভাবলো না, ইনি তো 7 বছর ধরে ডোর টু ডোর কাজ করছেন একনিষ্ঠতার সাথে, তো পুরো একটা টিম ছিল মানে আমার এগেনস্টে, কোনোভাবে আমাকে ওপরে উঠতে দেবে না। হ্যাঁ, ডাব্বার মধ্যে ঢাক্কান দিয়ে রাখা, তো আমাদের মতন কার্যকর্তাদের সেটাই করা হয়। যাদের মধ্যে পোটেনশিয়ালিটি থাকবে তাদেরকে সামনে আনা হয় না। হ্যাঁ, তার 2জন পিএর সাথে কথা বলেছি, আমি যাইনি কারণ আমার একটু খারাপও লাগছিল যে আগে ঘোরাটা যেতাম না, মিটিং ফিটিং হলে পরেই অফিসে যেতাম, গিয়ে বসে থাকা, সবার নাম্বার নেওয়া, সবার সাথে কথা বলে, এগুলো আমার ডিগনিটিতে লাগতো। তো এবার আমি গেছিলাম, আমার দিল্লি থেকে কেউ এসেছিলেন, আমি একটা অন্য সংগঠনের মানে আয়ামের সাথে যুক্ত আছি বলে,
তো বললেন যে দিদি আপনি আসুন, দেখা হবে, একটা কোনো প্রোগ্রাম ছিল, সেটাতে ইনভাইট কার্ডটা আমাকে দিয়ে দেবে আর কি। তাই আমি গেছিলাম। তারপরে ওনার বিয়ে, সেদিন দেখা করাতে পারলেন না, বললেন পরের দিন আসুন। পরের দিন আমাকে বললো আছে, তাই আমি গাড়ি থেকে নামলাম, নামতাম না। আমার ভীষণ ইনসাল্টিং লেগেছে যে দুদিন আমি রাজ্য অফিসে বসিয়েও আমার সাথে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করো। উনি নিচে ছিলেন, 10 মিনিটে 10 জনকে, আমার হাজবেন্ডকে আমি দেখি তো কাউকে নিরাশ করে পাঠায় না। 1 মিনিট করে একজনের সাথে দেখা করা কতক্ষণ লাগে? মালদা মুর্শিদাবাদ কোথা থেকে আমার সঙ্গে ওই ভিআইপি লবিতে সব গেস্টরা বসেছিল, মানে কার্যকর্তারা দূর দূর থেকে এসেছিল। আমার সাথে না দেখা হলো, কারোর সাথে এখন দেখা হলো না। আমি তারপরে আর যাইনি। আমি সিভিটা আমি একজনকে আমার গাড়ি থেকে নামালাম, তাকে দিয়ে আমি ওপরে পাঠালাম যে যাও গিয়ে দিয়ে এসো। এবার আমার হাজবেন্ড তখন বেরোনোর টাইম ছিল, তারপরে আমরা যখন বুক পেয়ারে গেলাম, আমি নিজের হাতে যাওয়া হয়নি আর কি। দেখা যাক। শুভেন্দু অধিকারী যেখানে যাবে, যে দলে যাবে, সেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব অবধারিত। দিলীপ ঘোষের মিসেস যে কথা বলেছেন একদম বাস্তব কথা বলেছেন। তার কারণ বিজেপি প্রত্যেক কর্মী থেকে নেতৃত্ব প্রত্যেকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, এই জেলাতে বিশেষ করে। এবং সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এর প্রোগ্রাম হলে সে ইনভাইট নয়, তার প্রোগ্রাম হলে ও ইনভাইট নয়। বিজেপিকে বলুন আগে ঘর সামলাতে, তারপর তৃণমূলকে নিয়ে ভাববে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে ভাববে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাববে। এবং বিজেপির যারা পুরনো কর্মী সমর্থক, তারা দলে আজকে ব্যর্থ, তারা অনেকেই তৃণমূল কংগ্রেসের দরজা ঠকঠক করছে। তার কারণ তৃণমূল কংগ্রেসে এমন একটা দল যেখানে কর্মী থেকে নেতৃত্ব সকলে সম্মান পায়, সম্মানের সাথে কাজ করে।